প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে মেল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানস। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি cells are the structural and functional unit of all living organism. কতগুলো সেল যখন একসাথে হয়ে কোনো স্পেসিফিক ফাংশন করে তখন সেই সেলের সমষ্টিকে বলে টিস্যু। আমাদের 4টা বেসিক টিস্যু আছে: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। কতগুলো টিস্যু দিয়ে তৈরি হয় অর্গান, আবার কতগুলো অর্গান মিলে তৈরি হয় সিস্টেম। আর আমাদের বডি হচ্ছে অনেকগুলো সিস্টেমের সমষ্টি। তাহলে আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, তারই একটা সিস্টেম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে অর্গানগুলো থাকে তার নামই রিপ্রোডাক্টিভ অর্গানস। অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্গান দিয়েই রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয়। আমাদের বডিতে যতগুলো সিস্টেম আছে এই সবগুলো সিস্টেমের মেল ফিমেল কোনো ভেরিয়েশন খুব বেশি নেই। যেটুকু আছে সেটা হচ্ছে ওয়েটের দিক থেকে। মেইলে যেমন একটা হার্ট থাকে, 2টা লাং থাকে, ফিমেলেও তাই। মেইলে রাইট সাইডে লিভার থাকে, লেফট সাইডে স্প্লিন থাকে, ফিমেলেও তাই। তেমন কোনো ভেরিয়েশন নাই, হয়তো সামান্য ওয়েটে ভেরিয়েশন আসতে পারে। কিন্তু যে অর্গানগুলো মেল এবং ফিমেলে টোটালি ডিফারেন্ট, অর্থাৎ যে সিস্টেম মেল ফিমেলে টোটালি ডিফারেন্ট, সেটাই কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে আমরা জেন্ডার ভেরিয়েশন পাবো। মেইলের রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং অর্গানগুলো আলাদা, ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং তার অর্গানগুলো আলাদা। এখন এই যে আমরা বলছি রিপ্রোডাক্টিভ, তার সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে প্রোডাকশন এবং রিপ্রোডাকশন কাকে বলে? প্রোডাকশন মিন্স টু প্রডিউস সামথিং, কোনো কিছু তৈরি করা, এটাকেই বলে প্রোডাকশন। দ্য অ্যাক্ট অফ মেকিং অর ম্যানুফ্যাকচারিং ফ্রম কম্পোনেন্টস অর র মেটেরিয়াল। তার মানে র মেটেরিয়াল থেকে কোনো কিছু তৈরি করাকে বলে প্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশন মানে কি? রিপ্রোডাকশন মিন্স টু রিপ্রোডিউস সামথিং। It is a biological process by which an organism reproduces an offspring who is biologically similar to the organism. This is called reproduction. সুতরাং প্রোডাকশন এবং রিপ্রোডাকশন একটু ডিফারেন্ট। রিপ্রোডাক্টিভ অর্গানের অন্য নাম হচ্ছে জেনিটাল অর্গানস অর জেনিটালিয়া। কেন জেনিটাল অর্গান বা জেনিটালিয়া বলে? কারণ জেন মানে হচ্ছে প্রোডাকশন, এবং আমরা জানি রিপ্রোডাক্টিভ সিস্টেম বা অর্গানের মাধ্যমে আলটিমেটলি একটা বেবি প্রোডাকশন হয়। এই কারণেই এর নাম হচ্ছে জেনিটাল অর্গান বা জেনিটালিয়া। এই জেন শব্দ থেকে আরো কিছু শব্দ তৈরি হয়েছে, যেমন জেনারেট। জেনারেট মানেও কিন্তু তৈরি করা। জেনারেটর, আমরা বাড়িতে যে জেনারেটর দেখি বিদ্যুৎ তৈরি করে, সে কিন্তু জেনারেটর বলে। জেনারেশন, দেন গ্যামেটোজেনেসিস, গ্যামেট প্রোডাকশন, তাকে বলে গ্যামেটোজেনেসিস। সাইটোজেনিক মানে কোনো কিছু যে সেল প্রডিউস করে, সেল তৈরি করে, তাকে বলে সাইটোজেনিক। সিমিলারলি জেনিটালিয়া, জেনিটাল, এই শব্দগুলো হচ্ছে অর্গান রিলেটেড। এই অর্গানগুলো প্রোডাকশনের সাথে জড়িত, এই কারণেই এগুলোকে বলে জেনিটাল অর্গান অর জেনিটালিয়া। এখন এই জেনিটাল অর্গানগুলো দুটো গ্রুপে ভাগ করা হয়। যে অর্গানগুলো এক্সটার্নালি ভিজিবল তাদেরকে বলে এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান অর এক্সটার্নাল জেনিটাল অর্গান অর এক্সটার্নাল জেনিটালিয়া। এগুলোকে প্রাইমারি জেনিটালিয়াও বলা হয়। কারণ কোন একটা মানুষ সে মেল নাকি ফিমেল সেটা কিন্তু তার এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান দেখেই প্রথম মানুষ ধারণা করে। এই কারণে এই অর্গানগুলোকে বলে প্রাইমারি জেনিটালিয়া। আর যে অর্গানগুলো বডির ইন্টারনালি থাকে,
বাইরে থেকে ভিজিবল হয় না, দেখা যায় না, সেগুলোকে বলে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গানস, ইন্টারনাল জেনিটাল অর্গানস অর ইন্টারনাল জেনিটালিয়া। এবং এগুলো যেহেতু সরাসরি দেখা যায় না, এই জন্য এগুলোকে বলা হয় সেকেন্ডারি জেনিটালিয়া। তাহলে জেনিটাল অর্গান বা জেনিটালিয়া দুই রকমের, একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া আর একটা ইন্টারনাল জেনিটালিয়া। এক্সটার্নাল মানে প্রাইমারি জেনিটালিয়া, ইন্টারনাল মিনস সেকেন্ডারি জেনিটালিয়া। মেইল এক্সটার্নাল জেনিটাল অর্গান কি কি আছে? আমরা দুটো স্ট্রাকচার দেখি এক্সটার্নালি। নাম্বার ওয়ান পেনিস এবং নাম্বার টু হচ্ছে স্ক্রোটাম। তাহলে পিনিস এবং স্ক্রোটাম এই দুটোকে বলে মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান অর এক্সটার্নাল জেনিটালিয়া। এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জিনিস জানবো? আমরা জানবো পেনিসের হোমোলোগাস স্ট্রাকচার কি, পেনিসের পার্ট এবং স্ট্রাকচার, দেন মোড অফ ব্লাড সাপ্লাই অফ দ্য পেনিস, lymphatic drainage of the penis, developmental source and anomalies of the penis, ইরেকশন, ইমিশন এবং ইজাকুলেশনের মেকানিজম। তারপরে আমরা কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো এবং সার্কামসিশনের স্টেপ এবং ইন্ডিকেশন জানবো। আমরা স্ক্রোটাম নিয়ে জানবো, হোমোলোগাস স্ট্রাকচার অফ দি স্ক্রোটাম, দেন স্ট্রাকচার অফ দি স্ক্রোটাম, ডেভেলপমেন্টাল সোর্স অফ দি স্ক্রোটাম, ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দি স্ক্রোটাম অ্যান্ড মেকানিজম টু রিডিউস ইন্ট্রাস্ক্রোটাল টেম্পারেচার। এই জিনিসগুলো যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে রিটেন ভাইবা অনেক কিছুতেই আমাদের কিন্তু কভার হয়ে যাবে। ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডে এই ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডে মেইল এক্সটার্নাল জেনিটাল অর্গান নিয়ে কি কি কোয়েশ্চন আছে আমরা একটু দেখে যেতে পারি। একটা অর্গানের প্রশ্ন আছে এরকম, হোল্ড দ্য ভিসকাস ইন দ্য অ্যানাটমিক্যাল পজিশন in relation to the skeleton and give points in favor। তার মানে মেল এক্সটার্নাল জেনিটাল অর্গানকে স্কেলিটনের মাঝে সেট করতে হবে এবং তার পয়েন্ট মানে তার ফেভারে পয়েন্ট গুলো বলতে হবে। শো ডিফারেন্ট পার্টস অফ দ্য পেনিস, পেনিসের পার্ট এবং স্ট্রাকচার, এইটা আমাদেরকে জানতে হবে। শো অ্যান্ড ডেসক্রাইব আর্টেরিয়াল সাপ্লাই আমাদের জানতে হবে। সার্কামসিশনের প্রসিডিউর এবং ইন্ডিকেশন জানতে হবে এবং স্ক্রোটামের লেয়ার গুলো আমাদেরকে জানতে হবে। এগুলো ভাইবার জন্য, ভাইবা কার্ডে এই প্রশ্নগুলো আছে। প্রথমে আমরা চলে আসলাম পেনিসের মাঝে। পেনিস ইজ দা মেল কপুলেটরি অর্গান। কপুলেশন মানে সহবাস, সহবাসের অর্গান হচ্ছে পেনিস। তাহলে ফিমেল কপুলেটরি অর্গান কোনটা? সেটা কিন্তু ভেজাইনা। তাহলে মেল কপুলেটরি অর্গান পেনিস, ফিমেল কপুলেটরি অর্গান ভেজাইনা। কিন্তু এটা ভাবা যাবে না পেনিস এবং ভেজাইনা হোমোলোগাস। কাজের দিক থেকে তারা দুজনই কপুলেটরি অর্গান হলেও দুটো কিন্তু হোমোলোগাস নয়। পেনিস ইজ দ্য কমন আউটলেট ফর ইউরিন অ্যান্ড সিমেন। পেনিসের মাঝে ইউরেথ্রা থাকে আর ইউরেথ্রা দিয়ে ইউরিনও পাস করে, সিমেনও পাস করে। সো ইট ইজ দ্য কমন আউটলেট ফর ইউরিন অ্যান্ড সিমেন। অ্যান্ড পেনিসের হোমোলোগাস স্ট্রাকচার হচ্ছে ক্লাইটোরিস। একটু আগে বলেছিলাম পেনিস এবং ভেজাইনা কিন্তু হোমোলোগাস নয়, পেনিসের হোমোলোগাস হচ্ছে ক্লাইটোরিস। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল হোমোলোগাস। তারা দুইজন একই জায়গা থেকে ডেভেলপ করে, পরে আমরা জানবো কোথা থেকে ডেভেলপ করে। এইবার আমরা জানতে চাই পেনিসের পার্ট কি কি। পেনিসের দুটো পার্ট আছে, একটাকে বলে বডি অফ দ্য পেনিস, যার আরেক নাম শেফট অফ দ্য পেনিস অর কর্পাস বা ফ্রি পোর্শন অফ দ্য পেনিস। এই যে শেড দেওয়া অংশ, এটাই হচ্ছে বডি অফ দ্য পেনিস। আর আরেকটা পার্ট হচ্ছে রুট অফ দ্য পেনিস অর অ্যাটাচড পোর্শন। এইটা হচ্ছে রুট অফ দ্য পেনিস অর অ্যাটাচড পোর্শন। প্রথমে আমরা আসলাম রুট অফ দি পেনিসের মাঝে। দিস ইজ দ্য রুট অফ দি পেনিস। Root of the penis is called attached part of the penis or attached portion of the penis. It is located in the superficial perineal pouch. সে থাকে superficial perineal pouch, below the perineal membrane.
এখানে এই যে গ্রিন কালার মেমব্রেন দেখা যাচ্ছে, তার নামই পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেনের নিচে থাকে এই রুট অফ দি পেনিস, এবং সে থাকে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মাঝে। And root of the penis is continuous anteriorly with the body of penis. এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি এই গ্রিন কালার স্ট্রাকচারটা পেরিনিয়াল মেমব্রেন, তার নিচে আমরা রুট দেখতে পাচ্ছি, এবং রুট অফ দি পেনিস এন্টিরিয়রলি সে কন্টিনিউয়াস হচ্ছে উইথ দ্য বডি অফ পেনিস। রুটের স্ট্রাকচার কি? রুট অফ দি পেনিসে তিনটা ইরেকটাইল টিস্যু থাকে। সেই টিস্যুগুলো কি? দুই পাশে থাকে দুটো ক্রুরা। ক্রুরা হচ্ছে প্লুরাল টার্ম, তার সিঙ্গুলার টার্ম হচ্ছে ক্রাশ। তাহলে এটা হচ্ছে রাইট ক্রাশ, এটা হচ্ছে লেফট ক্রাশ, দুটো মিলে দুটো ক্রুরা বলে। আর আছে একটা মিড লাইনে এক্সপান্ডেড বাল্বের মতো, এটাকে বলে বাল্ব। তাহলে দুই পাশে থাকে দুটো ক্রুরা, আর মিড লাইনে থাকে একটা বাল্ব। এই নিয়ে হচ্ছে রুট অফ দ্য পেনিস, এবং তিনটাই ইরেকটাইল টিস্যু দিয়ে তৈরি। ক্রুরা, ক্রুরা দুটো আছে, এটা রাইট ক্রুরা, এটা হচ্ছে লেফট ক্রুরা। সো যখন আমরা রাইট লেফট বলবো তখন আসলে ক্রাশ বলা উচিত। এটা হচ্ছে রাইট ক্রাশ, এটা লেফট ক্রাশ। প্রত্যেকটা ক্রাশ অ্যাটাচ হয়ে আছে ইসচিওপিউবিক রেমাসের ইনার সারফেসে। সো দে আর অ্যাটাচ টু দ্য ইন্টারনাল সারফেস অফ দি ইসচিওপিউবিক রেমাস। আমরা এই ডান দিকে ক্রাশ দেখতে পাচ্ছি, বাম দিকে দেখতে পাচ্ছি না, কারণ এখানে একটা মাসল এটাকে হাইড করে রেখেছে। অ্যাকচুয়ালি ইট ইজ কাভার্ড বাই ইসচিওক্যাভার্নোসাস মাসল। তাহলে প্রত্যেকটা ক্রাশ কভার করা থাকে বাই দা ইসচিওক্যাভার্নোসাস মাসল। মিড লাইনে থাকে বাল্ব। বাল্ব ইজ অ্যাটাচ টু দা আন্ডার সারফেস অফ পেরিনিয়াল মেমব্রেন। একটাকে বলেছিলাম যে এই ক্রাশ, বাল্ব সবাই হচ্ছে অ্যাটাচ পার্ট, তারা কোথাও না কোথাও অ্যাটাচ থাকবে। ক্রাশ অ্যাটাচ থাকে ইসচিওপিউবিক রেমাসের সাথে। তাহলে বাল্ব কোথায় অ্যাটাচ থাকে? বাল্ব অ্যাটাচ থাকে এট দ্য আন্ডার সারফেস অফ দ্য পেরিনিয়াল মেমব্রেনে, এবং বাল্ব থাকে মিড লাইনে, এটা সিঙ্গেল। Bulb is attached to the undersurface of perineal membrane in the midline, and bulb is covered by another muscle. Actually দুটো মাসল দিয়ে কভার হয়। এই মাসলটা হচ্ছে বাল্বোস্পঞ্জিওসাস। এই যে মাসলটা দেখা যাচ্ছে, দিস ইজ লেফট বাল্বোস্পঞ্জিওসাস, এই পাশে থাকবে রাইট বাল্বোস্পঞ্জিওসাস মাসল। এবং বাল্ব অফ দ্য পেনিস কে পিয়ার্স করে ইউরেথ্রা। এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য পিনাইল ইউরেথ্রা। সো পিনাইল ইউরেথ্রা বাল্ব অফ দ্য পেনিস কে পিয়ার্স করে আসে, এবং এই পিনাইল ইউরেথ্রার যে পার্টটুকু বাল্ব অফ দ্য পেনিসে থাকে সেখানে একটা ডাইলেটেশন পাওয়া যায়, তার নাম ইন্ট্রা বালবার ফসা। এবার চলে আসলাম বডি অফ দ্য পেনিসে। দিস ইজ দ্য রুট অফ দি পেনিস, আর এই ফ্রি পার্টটাকে বলে বডি অফ দ্য পেনিস। The free pendulous part that lies in front of the scrotum, স্ক্রোটামের সামনে থাকে, সেটাই হচ্ছে body of penis, and it is continuous posteriorly with the root of the penis. Now length of the penis, that is body or free part এর length কত? এটা হচ্ছে 5.1 থেকে 5.9 ইঞ্চ ইন erect condition. Erect condition এরকম length, যদিও length is not a matter at all. However, now body of the penis এর shape, direction এবং surface এটা important জিনিস। In erect state মানে উত্তেজিত অবস্থাতে it is triangular prism shaped, triangular prism-এর মতো, এবং এর ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। এই যে এরকম ডিরেকশনে, আপওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশনে। এই অবস্থাতে তার দুটো সারফেস পাবো। একটা হচ্ছে ডরসাল সারফেস, ইট ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড। আরেকটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, ইট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড। এই হচ্ছে ইরেক্ট অবস্থাতে তার কি কি সারফেস থাকে, কোন ডিরেকশনে থাকে। কিন্তু ফ্লাসিড অবস্থাতে, দিস ইজ দ্য ফ্লাসিড স্টেট, এই অবস্থাতে তার শেপ হচ্ছে সিলিন্ড্রিক্যাল এন্ড পেন্ডুলাস। এখন আর কিন্তু ট্রায়াঙ্গুলার প্রিজম শেপ নাই, সে হচ্ছে সিলিন্ড্রিক্যাল এন্ড পেন্ডুলাস।
এবং তার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। আগে ছিল আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, এবার হয়ে গেল ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। এবং এর সারফেস গুলো কি অবস্থা? আগে যে ডরসাল সারফেস সেটা ছিল ব্যাকওয়ার্ড, এখন ডরসাল সারফেস চলে আসলো ফরওয়ার্ড, আর ভেন্ট্রাল সারফেস চলে গেল ব্যাকওয়ার্ড। সারফেস গুলো উল্টে গেল কিন্তু। তো এই বডি অফ দ্য পেনিসের স্ট্রাকচার কি? বডি অফ দ্য পেনিসে আমরা তিনটা ইরেকটাইল টিস্যু পাবো, সিলিন্ড্রিক্যাল বডি অফ থ্রি ইরেকটাইল টিস্যু, এগুলোকে বলে ক্যাভার্নাস টিস্যু। কি কি পাওয়া যায়? দুটো পাওয়া যাবে, ডরসালি থাকে, এগুলোকে বলে কর্পোরা ক্যাভার্নোসা। দিস ইজ রাইট কর্পোরা ক্যাভার্নোসা, দিস ইজ লেফট কর্পোরা ক্যাভার্নোসা। তাহলে দুটো পাওয়া যাবে কর্পোরা ক্যাভার্নোসা। আর মিড লাইনে একটা পাবো হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। কেউ বলতে পারে কর্পোরা ছিল আগে নাম, এখন কেন কর্পাস? কর্পোরা হচ্ছে প্লুরাল টার্ম, কর্পাস হচ্ছে সিঙ্গুলার টার্ম। একই রকম ভাবে ক্যাভার্নোসা হচ্ছে প্লুরাল টার্ম, এটাকে যদি সিঙ্গুলার করা যায় তাহলে ক্যাভার্নোসাম হবে। যেহেতু এটা মিড লাইনে সিঙ্গেল থাকে এই জন্য এগুলো সিঙ্গুলার টার্ম ইউজ করা হয়েছে, কর্পাস স্পঞ্জিওসাম। তাহলে দুটো কর্পাস ক্যাভার্নোসাম থাকে আর একটা কর্পাস স্পঞ্জিওসাম থাকে। তিনটাই হচ্ছে ক্যাভার্নাস টিস্যু, তিনটাই হচ্ছে ইরেকটাইল টিস্যু, ইরেকটাইল ক্যাভার্নাস টিস্যু, কারণ এগুলোর ভিতরে কতগুলো ক্যাভার্নাস স্পেস থাকে। ইচ কর্পাস ক্যাভার্নোসাম ইজ কন্টিনিউয়াস বিহাইন্ড উইথ দ্য ক্রাশ অফ দ্য পেনিস। তাহলে এই যে কর্পাস ক্যাভার্নোসাম, এটা পোস্টেরিয়রলি কন্টিনিউয়াস হয় ক্রাশ অফ দ্য পেনিসের সাথে। and they are fused in the midline, midline এ তারা ফিউশন হয় and separated by septum of the penis, septum of the penis দিয়ে এই দুটো সেপারেটেড থাকে। কর্পাস ক্যাভার্নোসামের ভিতরে অনেকগুলো এন্ডোথিলিয়াম লাইন্ড ভাস্কুলার স্পেস পাওয়া যায়, এই স্পেসগুলোকে বলে ক্যাভার্নাস স্পেস। এই কারণে এই ইরেকটাইল টিস্যুগুলোকে বলে কর্পাস ক্যাভার্নোসাম। Now, corpus spongiosum. This is the corpus spongiosum. It is continuous posteriorly with bulb of the penis, and it contains spongy urethra. Actually, এই পেনিসের মাঝে যে ইউরেথ্রা থাকে তার নাম পিনাইল ইউরেথ্রা, আর পিনাইল ইউরেথ্রা থাকে কর্পাস স্পঞ্জিওসামের মাঝে, এই জন্য এর আরেক নাম স্পঞ্জি ইউরেথ্রা। কর্পাস ক্যাভার্নোসাম anteriorly expand করে তৈরি করে গ্ল্যান্স অফ দ্য পেনিস। সো দিস ইজ দ্য গ্ল্যান্স অফ দ্য পেনিস। গ্ল্যান্স অফ দ্য পেনিসের অন্য নাম হচ্ছে হেড অফ দ্য পেনিস। তার একটা মার্জিন আছে, এই মার্জিনটাকে বলে করোনা অফ দি গ্ল্যান্স। করোনার পরে যে নেরো জায়গাটুকু আছে তাকে বলে নেক অফ দি পেনিস। সো দিস ইজ দ্য নেক অফ দি পেনিস। এবং এই গ্ল্যান্সের একদম সামনে টিপে একটা ওপেনিং দেখা যায়, তার নাম এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস অর এক্সটার্নাল ইউরেথ্রাল মিটাস। মনে রাখার জন্য বলি, ব্লাডারের নেকে ছিল ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস অর ইন্টারনাল ইউরেথ্রাল মিটাস। তার মানে ইউরেথ্রার শুরুতে থাকে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, আর ইউরেথ্রার টার্মিনাল পার্টে থাকে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। দুই অরিফিসের মাঝখানে হচ্ছে ইউরেথ্রা। যদি আমরা বডিকে কোনো ক্রস সেকশন করি তাহলে কি পাবো? আমরা এই ক্রস সেকশনে সবার বাইরে পাচ্ছি স্কিন, স্কিনের পরে থাকে সুপারফিশিয়াল ফাসা, এই যে ইয়েলো লেয়ার এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এবং তার নিচে এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, একটু ফ্যাট আছে, তার নিচে মেমব্রেনাস লেয়ার দেখা যাচ্ছে। তারপরে পাবো ডিপ ফাসা। এই ডিপ ফাসা অফ দি পেনিস তার এক নাম বাক্স ফাসা, ফাসা অফ বাক। সো দিস ইজ দ্য ডিপ ফাসা অফ দি পেনিস অর বাক্স ফাসা। তার ভিতরে আমরা পাবো এই ইরেকটাইল ম্যাস গুলো। ইরেকটাইল ম্যাস গুলোর পেরিফেরালি আমরা একটা টিউনিকা অ্যালবুজিনিয়া পাবো।
সো দিস ইজ দ্য টিউনিকা এলবুজিনিয়া। এটা হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম। দিস ইজ অ্যানাদার কর্পাস ক্যাভার্নোসাম। দে আর সেপারেটেড ইন দ্য মিড লাইন বাই দ্য সেপ্টাম অফ দ্য পেনিস। দিস ইজ কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসামেও আমরা ক্যাভার্নাস স্পেস দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট সবগুলোতেই আছে। এর মাঝে আমরা ইউরেথ্রা দেখতে পাচ্ছি। দিস ইজ পিনাইল ইউরেথ্রা অর স্পঞ্জি ইউরেথ্রা। আমরা ডিপ ফাসার বাইরে, দ্যাট ইজ সুপারফিশিয়াল ফাসাতে ভেইন দেখতে পাচ্ছি। এই ভেইনের নাম সুপারফিশিয়াল ডরসাল ভেইন। তার পাশে আর্টারিও থাকে, তার নাম সুপারফিশিয়াল ডরসাল আর্টারি। আবার ডিপ ফাসার নিচে আমরা ভেইন দেখতে পাচ্ছি, আর্টারি দেখতে পাচ্ছি, ইভেন নার্ভও আছে। এই ভেইনটার নাম ডিপ ডরসাল ভেইন, আর্টারিটার নাম ডিপ ডরসাল আর্টারি, আর নার্ভটার নাম হচ্ছে ডরসাল নার্ভ অফ দি পেনিস। আমরা প্রত্যেকটা কর্পাস ক্যাভার্নোসামের সেন্টারে দেখতে পাচ্ছি ডিপ আর্টারি অফ দি পেনিস, আর স্পঞ্জিওসামের দুই পাশে থাকে আর্টারি অফ দি বাল্ব। ক্রস সেকশনে আমরা এরকমই পাবো একটা পেনিসের স্ট্রাকচার। আমরা এই ইরেকটাইল মেস গুলো পাই, তার চারপাশে পাওয়া যাচ্ছে টিউনিকা এলবুজিনিয়া। দিস ওয়ান ইজ দ্য টিউনিকা এলবুজিনিয়া। তার বাইরে আমরা ডিপ ফাসা, যার নাম বাক্স ফাসা পাই। তার বাইরে সুপারফিশিয়াল ফাসা, এবং সবার বাইরে পাই স্কিন। স্কিন অফ দি পেনিস আমরা দেখতে পাচ্ছি নেক পর্যন্ত সিঙ্গেল লেয়ার ছিল, দেন সে একটা ডাবল লেয়ার্ড ফোল্ড অফ স্কিন ফর্ম করেছে এবং গ্ল্যান্সকে কভার করেছে। এই ফোল্ড অফ দি স্কিনকে বলা হয় প্রিপিউস অর ফোরস্কিন। সো দিস ইজ কল্ড প্রিপিউস অর ফোরস্কিন। The space between foreskin or prepuce and glans, মাঝখানে এই জায়গাটুকুকে বলে প্রিপিউশিয়াল স্যাক। প্রিপিউশিয়াল স্যাকের মাঝে, স্পেশালি at the corona of the glans and neck of the penis regione, কতগুলো মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড পাওয়া যায়, যাদেরকে বলে প্রিপিউশিয়াল গ্ল্যান্ড। প্রিপিউশিয়াল গ্ল্যান্ড থেকে এক ধরনের হোয়াইটিশ চিজি মেটেরিয়াল রিলিজ হয়। এটা এক ধরনের মডিফাইড সিবাম, এটাকে বলে স্ম্যাগমা। এছাড়া এট দ্য আন্ডার সারফেস অফ দি গ্ল্যান্স একটা মিডলাইন ফোল্ড পাওয়া যাবে। এই মিডলাইন ফোল্ডকে বলে ফ্রেনুলাম অফ দি প্রিপিউস। ফ্রেনুলামের মাঝে একটা ব্লাড ভেসেলও থাকে, যার নাম ফ্রেনুলার আর্টারি। নাও সাপোর্ট অফ দি পেনিস। পেনিসকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো লিগামেন্ট আছে। একটাকে বলে সাসপেন্সরি লিগামেন্ট অফ পেনিস। দিস ওয়ান ইজ দ্য সাসপেন্সরি লিগামেন্ট অফ পেনিস। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইলাস্টিক লিগামেন্ট। আমাদের বডিতে তিনটা ইলাস্টিক লিগামেন্ট আছে, লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম ফ্লাভা এবং সাসপেন্সরি লিগামেন্ট অফ পেনিস। এছাড়া আরেকটা লিগামেন্ট আমরা পাবো পেনিসকে সাপোর্ট দেয়, তাকে বলে ফান্ডিফর্ম লিগামেন্ট অফ পেনিস। সো দিস ওয়ান ইজ দ্য ফান্ডিফর্ম লিগামেন্ট অফ পেনিস। এই দুটো পেনিসকে সাপোর্ট দেয়। এখন আমরা জানবো আর্টারিয়াল সাপ্লাই অফ দি পেনিস। এখানে যে ক্রস সেকশন দেখা যাচ্ছে, সেই ক্রস সেকশনে আমরা মাল্টিপল আর্টারি দেখতে পাচ্ছি। এই যে দেখা যাচ্ছে সুপারফিশিয়াল ডরসাল আর্টারি অফ দি পেনিস, দেন দিস ওয়ান ইজ দ্য ডিপ ডরসাল আর্টারি অফ পেনিস, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ আর্টারি অফ পেনিস, আর এখানে আছে আর্টারি অফ দি বাল্ব অফ পেনিস। এই চারটা আর্টারি মিলে পেনিসকে আর্টারিয়াল সাপ্লাই দিবে। সুপারফিশিয়াল ডরসাল আর্টারি অফ পেনিস, এটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ, আর বাকি তিন আর্টারি হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ। এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ দ্য ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, তার এই একটা ব্রাঞ্চ দিল, এটাই হচ্ছে ডিপ ডরসাল আর্টারি, এটা হচ্ছে ডিপ আর্টারি অফ দি পেনিস, আর এইটা হচ্ছে আর্টারি অফ দি বাল্ব অফ পেনিস, এটারই আরেক নাম বাল্বো ইউরেথ্রাল আর্টারি। আমরা একটা চার্টের মাধ্যমে এই আর্টারি গুলো দেখতে পারি। সুপারফিশিয়াল ডরসাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি, এবং এইটা সাপ্লাই দেয় স্কিন অ্যান্ড ফাসা অফ দি পেনিসকে।
Then deep dorsal artery. This one is the deep dorsal artery. It is the branch of internal pudendal artery. এবং এই আর্টারি সাপ্লাই দেয় ডিস্টাল পার্ট অফ কর্পাস স্পঞ্জিওসাম, তারপরে সাপ্লাই দিবে গ্ল্যান্স পেনিসকে, গ্ল্যান্সের কাভারিং এ থাকা প্রিপিউসকে এবং ফ্রেনিউলাম অফ প্রিপিউসকে সাপ্লাই দেয়। দেন ডিপ আর্টারি অফ দি পেনিস, এর অন্য নাম ক্যাভার্নোসাল আর্টারি অর ক্যাভার্নাস আর্টারি। দিস ওয়ান ইজ দ্য ডিপ আর্টারি অফ দি পেনিস। এইটা হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ, and this artery is related to erection of penis. ফাইনালি আমরা যে আর্টারি পাই তার নাম আর্টারি অফ দি বাল্ব। এটা হচ্ছে আর্টারি অফ দি বাল্ব। ইট ইজ অলসো ব্রাঞ্চ অফ দি ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। আমরা এই যে কর্পাস স্পঞ্জিওসামে ইউরেথ্রার দুই পাশে দেখতে পাচ্ছি আর্টারি অফ বাল্ব অফ পেনিস, এবং এই আর্টারি সাপ্লাই দেয় বাল্ব অফ দ্য পেনিস অ্যান্ড প্রক্সিমাল হাফ অফ কর্পাস স্পঞ্জিওসামকে। এখন আমি একটা ইম্পর্টেন্ট এবং মজার জিনিস দেখাচ্ছি। এটা একটা পেনিসের ক্রস সেকশন। দিস ইজ দ্য কর্পাস ক্যাভার্নোসাম। কর্পাস ক্যাভার্নোসাম এর মধ্যে অনেকগুলো ক্যাভার্নাস স্পেস থাকে যেগুলো লাইনিং এ এন্ডোথেলিয়াম পাওয়া যায়। ক্যাভার্নাস স্পেসে ব্লাড আসে ফ্রম দ্য ডিপ আর্টারি অফ পেনিস। ডিপ আর্টারি অফ পেনিস থেকে ব্লাড আসে থ্রু দ্য হেলিসিন আর্টারি। সো দিস ওয়ান ইজ দ্য হেলিসিন আর্টারি, দিস ওয়ান ইজ দ্য হেলিসিন আর্টারি। হেলিসিন আর্টারির মাধ্যমে ডিপ আর্টারি থেকে ব্লাড আসে। কখন আসে? যখন ইরেকশনের দরকার পড়ে। তাহলে যদি ইরেকশনের দরকার না পড়ে তখন কি হয়? তখন ডিপ আর্টারির ব্লাড সরাসরি ভেইনে চলে যায় থ্রু দ্য আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। সো দিস ইজ দ্য আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। তাহলে যখন পেনিস ফ্লাসিড অবস্থায় থাকে তখন আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস ডাইলেটেড অবস্থায় থাকে, ফলে ডিপ আর্টারির ব্লাড সরাসরি ভেইনে চলে যায়। আর হেলিসিন আর্টারি তখন কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে, সুতরাং কোনো ব্লাড ক্যাভার্নাস স্পেসে ঢুকতে পারে না। কিন্তু যখন ইরেকশনের দরকার পড়ে তখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস ন্যারো হয়ে যায়, ফলে ডিপ আর্টারির ব্লাড সরাসরি ভেইনে যেতে পারে না। প্যারালালি এই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণেই হেলিসিন আর্টারিগুলো ডাইলেটেশন হয়। তার মানে হেলিসিন আর্টারি ডাইলেটেড হয়। হেলিসিন আর্টারি যখন ডাইলেটেড হয় এবং এবি অ্যানাস্টোমোসিস যখন ন্যারো হয় তখন ব্লাড এই হেলিসিন আর্টারি দিয়ে ক্যাভার্নাস স্পেসে জমা হয়। ক্যাভার্নাস স্পেসে এনগর্জমেন্ট হয়, প্রেসার বেড়ে যায় এবং এই প্রেসার উঠে যায় 100 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত। সো এই মেকানিজম গুলো আলটিমেটলি ইরেকশনের সাথে জড়িত। নাও লিম্ফেটিক ড্রেনেজ অফ দি পেনিস। The lymphatic drainage of penis is important from the perspective of spread of the penis cancer. পেনিসের ক্যান্সার স্প্রেড করতে পারে লিম্ফ ভেসেলের মাধ্যমে, এই কারণে লিম্ফেটিক ড্রেনেজ জানতে হবে। Lymph vessels from the glans penis drain into deep inguinal lymph node. Especially one member of deep inguinal lymph node is very important. It is called lymph node of Cloquet or Rosenmuller. This is present inside the femoral canal. And lymph vessel from rest of the penis drain into superficial inguinal lymph node. সুতরাং পেনিসের লিম্ফ ড্রেন হয় ইঙ্গুইনাল লিম্ফ নোডে। কোন ইঙ্গুইনাল? সুপারফিশিয়াল ডিপ দুই জায়গাতেই। সুপারফিশিয়াল নোডে কোথাকার লিম্ফ যায়? ম্যাক্সিমাম জায়গার লিম্ফ সুপারফিশিয়াল নোডে যায়, আর গ্ল্যান্স থেকে লিম্ফ যায় ডিপ ইঙ্গুইনাল নোডে। ডিপ ইঙ্গুইনালের স্পেশালি লিম্ফ নোড অফ ক্লোকুয়েট ও রোজেনমুলারে। সে কই থাকে? ফিমোরাল ক্যানেলের মাঝে থাকে এই লিম্ফ নোড। নাও ডেভেলপমেন্ট অফ পেনিস। পেনিস ডেভেলপ করে জেনিটাল টিউবারকল থেকে। জেনিটাল টিউবারকল থেকে পেনিস ক্লাইটোরিস বোথ ডেভেলপ করে। ইন কেস অফ মেল জেনিটাল টিউবারকল এক্সেস ইলংগেশন হয় এবং ফর্ম করে পেনিস। ইন কেস অফ ফিমেল জেনিটাল টিউবারকলের লেস ইলংগেশন হয়, সেটা তৈরি করে ক্লাইটোরিস। দ্যাটস ওয়াই পেনিস এবং ক্লাইটোরিস হচ্ছে হোমোলোগাস।
Most of the human penis growth occur within 5 year of birth, জন্মের প্রথম 5 বছর পেনিসের গ্রোথ হয়, and 5 year of onset of puberty, puberty শুরুর 5 বছর। সো জন্মের পরে 5 বছর, পিউবার্টির পরে 5 বছর, এই সময়টাতে পেনিসের গ্রোথ হয়। পেনিসের অনেকগুলো ডেভেলপমেন্টাল অ্যানোমালি হতে পারে, যেমন ফাইমোসিস, মাইক্রোপেনিস যদি ছোট থেকে যায়, বাইফিড পেনিস, এপিসপেডিয়াস, হাইপোস্পেডিয়াস। These are the developmental anomalies of the penis. না আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো। একটাকে বলে ইরেকশন, দেন ইমিশন, দেন ইজাকুলেশন। ইরেকশন মিন্স হার্ডেনিং অফ পেনিস ডিউ টু সেক্সুয়াল স্টিমুলেশন, এবং ইরেকশনটা হচ্ছে ভাস্কুলার মেকানিজম, ভাস্কুলার ফেনোমেনন। ব্লাড ভেসেলের মাধ্যমে ইরেকশনের ঘটনা ঘটে। পেনিসে কোনো বোন নাই, কোনো কার্টিলিজও নাই যে সেক্সুয়াল স্টিমুলেশন দিলে সে হার্ড হবে। পুরো বিষয়টা ভাস্কুলার। অ্যান্ড দ্য ইরেকশন ইজ মেডিয়েটেড বাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এবং ইরেকশনের জন্য স্পাইনাল কর্ডে যে সেন্টার আছে সেই সেন্টার থাকে স্যাক্রাল 2, 3, 4 লেভেলে। দেন ইমিশন, ইমিশন মানে হচ্ছে transmission of seminal fluid from vas deferens, seminal vesicle and prostate into the prostatic urethra। তাইলে প্রস্টেটিক ইউরেথ্রা পর্যন্ত সব ফ্লুইড আসাকে বলে ইমিশন, এবং ইমিশন হয় সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে। স্পাইনাল সেন্টার ফর ইমিশন ইজ দ্য thoracic 11 থেকে lumbar 2। দেন ইজাকুলেশন, হোয়াট ইজ ইজাকুলেশন? Onward transmission of seminal fluid from prostatic urethra to the exterior। তাইলে ইমিশনের মাধ্যমে সেমিনাল ফ্লুইড চলে গেল প্রস্টেটিক ইউরেথ্রাতে, এইটুকু হচ্ছে ইমিশন। আর প্রস্টেটিক ইউরেথ্রা থেকে বাইরে চলে আসা, এটাকে বলে ইজাকুলেশন। ইজাকুলেশন ইজ মেডিয়েটেড বাই পুডেন্ডাল নার্ভ, পুডেন্ডাল নার্ভের মাধ্যমে ইজাকুলেশন হয়। এটা হচ্ছে সোমাটিক নার্ভ। তবে এখানে একটা বিষয় আছে, ইমিশন অ্যান্ড ইজাকুলেশন দুটোকেই অনেকে ইজাকুলেশনের মধ্যেই ফেলে, বলে ইজাকুলেশনের দুই পার্ট, ইমিশন অ্যান্ড মেইন ইজাকুলেশন। এবং ইমিশন যেহেতু সিম্প্যাথেটিকের মাধ্যমে হয়, এই কারণে বলে থাকে ইজাকুলেশনের সাথে জড়িত নার্ভ হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। অ্যাকচুয়ালি ইমিশনের সাথে সিম্প্যাথেটিক নার্ভ জড়িত, ইজাকুলেশনের সাথে পুডেন্ডাল নার্ভ জড়িত। এখন আমরা কিছু ফিজিওলজিক্যাল মেকানিজম জানবো। প্রথমে ইরেকশন। সাইট, সাউন্ড, স্মেল, সাইকিক এবং টাচ এগুলো স্টিমুলেশন হিসেবে কাজ করে। তখন হাইয়ার সেন্টার অ্যাক্টিভেটেড হয়, হাইয়ার সেন্টার থেকে সিগন্যাল চলে যায় স্পাইনাল সেন্টার ফর ইরেকশন, দ্যাট ইজ স্যাক্রাল 2, 3, 4 এ। সেখান থেকে সিগন্যাল চলে যাবে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ হয়ে তার ডেস্টিনেশনে। নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয় অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন দুই জায়গাতে কাজ করে। নাম্বার 1, এই যে আর্টারিও ভেনাস এনাস্টোমোসিস আছে, সে আর্টারিও ভেনাস এনাস্টোমোসিসের স্মুথ মাসেলের উপরে অ্যাসিটাইল কোলিন কাজ করে। স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে, আলটিমেটলি এই আর্টারিও ভেনাস এনাস্টোমোসিস কনস্ট্রিকশন হবে। সুতরাং ডিপ আর্টারির ব্লাড এখন কিন্তু এই অ্যানাস্টোমোসিস দিয়ে ভেনে যেতে পারবে না। অন্যদিকে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ গিয়ে হেলিসিন আর্টারির এন্ডোথেলিয়ামের উপর কাজ করে থ্রু দা অ্যাসিটাইল কোলিন। এন্ডোথেলিয়াম থেকে তখন নাইট্রিক অক্সাইড, যাকে বলে এন্ডোথেলিয়াম ডেরাইভড রিল্যাক্সেশন ফ্যাক্টর, রিলিজ হয়। এই রিল্যাক্সেশন ফ্যাক্টর স্মুথ মাসল অব দি হেলিসিন আর্টারিকে রিল্যাক্স করে দেয়, তাতে ভেসোডাইলেটেশন হবে হেলিসিন আর্টারির। তাহলে একদিকে হেলিসিন আর্টারি ভেসোডাইলেটেশন হলো, অন্যদিকে আর্টারিও ভেনাস এনাস্টোমোসিসের কনস্ট্রিকশন হলো। দুটো রেজাল্ট হচ্ছে ক্যাভার্নাস স্পেসে ব্লাড ফ্লো বেড়ে যাবে, ক্যাভার্নাস স্পেসের এনগর্জমেন্ট হবে, এবং ক্যাভার্নাস স্পেসের মাঝে প্রেসার রেইজ করবে। প্রেসার যখন 100 মিলিমিটার অফ মার্কারি এই লেভেলে বেড়ে যাবে, তখন
উপরে যে ভেইন গুলো থাকে, সুপারফিশিয়াল ডরসাল ভেইন, ডিপ ডরসাল ভেইন, এই ভেইন গুলো কলাপস করে যায়। তাতে রেজাল্ট কি হয়? মৌর প্রেসার বাড়তে থাকে ক্যাভার্নাস স্পেসে। কারণ একদিকে ব্লাড এন্টার করছে, কিন্তু অন্যদিকে ভেইন কলাপস করার কারণে কোনো ব্লাড ড্রেইন হতে পারছে না। দুটো রেজাল্ট হচ্ছে মোর প্রেসার ইনক্রিজ, এবং এইভাবেই ইরেকশনের ঘটনা ঘটে। নাও, যখন আমাদের ব্রেইন বুঝতে পারে ইরেকশন ইজ ওকে, নাও অর্গাজম টাইম, তখন হাইয়ার সেন্টার থেকে সিগন্যাল চলে যাবে স্পাইনাল সেন্টার ফর ইজাকুলেশনে, যেটা হচ্ছে থোরাসিক 11 থেকে লাম্বার 2, এবং সিগন্যাল যাবে সিম্প্যাথেটিক নার্ভ হয়ে। সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করবে স্মুথ মাসল অফ দি এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, ইজাকুলেটরি ডাক্ট, প্রস্টেট, বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড এবং স্পিংটার ভেসিকিকে। এই মাসলগুলো যখন কন্ট্রাক্ট করবে, সেই কন্ট্রাকশনের কারণে তাদের সিক্রেশন চলে যাবে প্রস্টেটিক ইউরেথ্রাতে। সো ট্রান্সফার অফ সিমেন ইনটু প্রস্টেটিক ইউরেথ্রা, দিস ইজ কল্ড ইমিশন। অন্যদিকে স্পিংটার ভেসিকি, সে থাকে ইউরেথ্রার একদম বিগিনিং এ, এট দ্য নেক অফ দি ইউরিনারি ব্লাডার। এই স্পিংটার যখন কন্ট্রাক্ট করে, কোনো সিমেন কিন্তু রেট্রোগ্রেড মানে ব্লাডারে ঢুকতে পারে না, সে শুধু সামনের দিকেই প্রবাহিত হবে। সুতরাং স্পিংটার ভেসিকের মেইন রোলই হচ্ছে ইট প্রিভেন্ট রেট্রোগ্রেড ইজাকুলেশন ইনটু ইউরিনারি ব্লাডার। হাইয়ার সেন্টার যখন স্টিমুলেটেড হয় at the time of orgasm, তখন সেই হাইয়ার সেন্টার থেকে সিগন্যাল আসবে পুডেন্ডাল নার্ভে। পুডেন্ডাল নার্ভ তখন বালবোস স্পঞ্জিওসাস মাসলকে কন্ট্রাক্ট করাবে, এবং এই কন্ট্রাকশনটা হয় রিদমিক। সো দেয়ার উইল বি রিদমিক কন্ট্রাকশন অফ বালবোস স্পঞ্জিওসাস মাসল, এবং এই রিদমিক কন্ট্রাকশনের কারণে পিনাইল ইউরেথ্রা বা স্পঞ্জি ইউরেথ্রাকে তারা কম্প্রেস করে। এর কারণে সিমেন প্রস্টেটিক ইউরেথ্রা থেকে এক্সটেরিয়র মানে বাইরে চলে আসে। দিস ইজ কল্ড ইজাকুলেশন। সো এই হচ্ছে ইরেকশন, ইমিশন এবং ইজাকুলেশনের মেকানিজম। নাও পেনিস রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি। মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে ইম্পটেন্স, যাকে বলে ইরেকটাইল ডিসফাংশন। এটা কাকে বলে? দ্য ফেলিওর টু অ্যাচিভ টিউমেসেন্স ইরেকশন, কার্যকরী ইরেকশন যদি না হয়, সেটাকেই বলে ইম্পটেন্স। বাংলায় একটা শব্দ আছে ধ্বজভঙ্গ, এটাই হচ্ছে ইম্পটেন্স। কি কি কারণে ইম্পটেন্স হতে পারে? নাম্বার 1, সাইকোজেনিক ডিস্টারবেন্স, দ্যাট মিনস টেনশন। আমরা জানি ইরেকশনের সাথে হেলিসিন আর্টারির স্মুথ মাসল ডাইলেট করার বিষয় আছে। স্মুথ মাসল ডাইলেট করলে হেলিসিন আর্টারি দিয়ে মোর ব্লাড ফ্লো করবে, ক্যাভার্নাস স্পেসে এনগর্জমেন্ট হবে। যদি এই স্মুথ মাসল রিল্যাক্স না করে, দ্যাট ইজ ডাইলেট না করে এই হেলিসিন আর্টারি, সেইটাই হবে একটা কজ। আরেকটা হচ্ছে আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি। কেন হয়? ডিউ টু অ্যাথারোমেটাস ডিজিজ। আর্টারিতে যদি অ্যাথারোমেটাস প্লাক ডেভেলপ করে, তখন কিন্তু খুব বেশি ব্লাড ফ্লো হবে না। 3 নাম্বার, এই যে হেলিসিন আর্টারি ডাইলেট করবে মাসল রিল্যাক্সেশনের মাধ্যমে, তার পিছনে মূল কারণ কিন্তু পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। সুতরাং পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ যদি কোনো কারণে লিশন হয়, স্পেশালি ডিউ টু ডায়াবেটিস, তখন দেখা যাবে যে এই ব্লাড ভেসেল গুলোকে সে আর রিল্যাক্স করতে পারবে না, এনগর্জমেন্ট হবে না, ইম্পটেন্স ডেভেলপ করবে। সো এই হচ্ছে ইম্পটেন্সের ভেরিয়াস মেকানিজম। নেক্সট ক্লিনিক্যাল প্রবলেম হচ্ছে প্রায়াপিজম। এই যে দেখা যাচ্ছে গ্রিক দেবতা প্রায়াপাস, সে একজন দেবীকে রেপ করতে চাচ্ছিল। সেই দেবী তখন তাকে কার্স করে, অভিশাপ দেয়, যে কারণে তার ফেলাস অনেক বড় হয়ে যায়। তার ফেলাস পারসিস্টেন্টলি ইরেক্টেড অবস্থায় থাকে, একটা বিদঘুটে অবস্থা। সো পারসিস্টেন্ট ইরেকশন ইজ কল্ড প্রায়াপিজম। আমরা জানি যে ইরেকশন হয় ডিউ টু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, দেন ইমিশন এবং ইজাকুলেশন এর সাথে জড়িত সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যদিও পুডেন্ডাল নার্ভও সেই সাথে জড়িত।
যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইমিশনের ঘটনা ঘটায়, তখন ইমিশন তো হয়েই গেল, নাও সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হেলিসিন আর্টারিকে কনস্ট্রিক্ট করে দেয়। তাতে কি হবে? নতুন করে কোনো ব্লাড আর ক্যাভার্নাস স্পেসে আসতে পারে না। সেই সাথে আর্টারিও ভেনাস অ্যানাস্টোমোসিসকে সে ডাইলেট করে দেয়। আর্টারিও ভেনাস অ্যানাস্টোমোসিস যদি ডাইলেট হয়, তখন ডিপ আর্টারির ব্লাড সরাসরি ভেনে চলে যায় এবং এই ক্যাভার্নাস স্পেস আর এনগর্জমেন্ট হয় না। যে ভেইনগুলোকে কলাপস করেছিল ইরেকশনের সময়, সেগুলো কলাপসড অবস্থা থেকে ফেরত আসে, ভেনাস ড্রেনেজ হয় এবং পেনিস ফ্লাসিড অবস্থায় চলে যায়। যদি আর্টারিও ভেনাস অ্যানাস্টোমোসিসের যে স্মুথ মাসল, সেগুলো যদি পারসিস্টেন্টলি স্পাজম হয়ে থাকে, তারা যদি রিল্যাক্স করতে না পারে, তখনই প্রায়াপিজম ডেভেলপ করবে। তারপরে আমরা পাবো ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস। এগুলো এক ধরনের ক্লিনিক্যাল প্রবলেম। ফাইমোসিস হচ্ছে narrowing of the distal end of the prepuce, which prevent its retraction over the glans penis, and thus it may interfere with the micturition. প্যারাফাইমোসিসও মোটামুটি এরকমই একটা জিনিস, পড়ে নিবে। দেন আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে সার্কামসিশন। সার্কামসিশন জিনিসটা কি? ইট ইজ এ সার্জিক্যাল প্রসিডিউর দ্যাট রিমুভ দ্য ফোরস্কিন অর প্রিপিউস। প্রিপিউস বা ফোরস্কিন রিমুভ করা যে সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে করা হয়, তাকে বলে সার্কামসিশন। দুই পদ্ধতিতে সার্কামসিশন করা যায়, একটাকে বলে গিলোটিন মেথড, আর একটাকে বলে ডিসেকশন মেথড। আমাদের দেশে হাজামরা করে হচ্ছে গিলোটিন মেথডে, আর হাজামের বাইরে অন্যরা করে ডিসেকশন মেথডে। কি কারণে সার্কামসিশন করা হয়, তার মানে সার্কামসিশনের ইন্ডিকেশন কি? একটা হচ্ছে কালচারাল অর রিলিজিয়াস রিজন। সাধারণত মুসলিম এবং জিউসরা তাদের কালচারাল এবং রিলিজিয়াস কারণে সার্কামসিশন করে থাকে। এর বাইরে কিছু মেডিকেল ইন্ডিকেশন আছে, যেমন ফাইমোসিস যদি হয়, অথবা প্যারাফাইমোসিস হলে, অর রিকারেন্ট বেলানাইটিস হলে, অথবা রিকারেন্ট ইউটিআই ইন ইনফ্যান্ট এটা হলে, অর পিনাইল ক্যান্সার হলে, এইসব কন্ডিশনে সার্কামসিশন করা হয়। এই যে ছবি, এই ছবিতে সার্কামসিশনের ডিসেকশন মেথড দেখানো আছে। প্রথমে অ্যানেস্থেসিয়া দিয়ে নিতে হবে, দেন ফোর স্কিনকে এক্সটেন্ড করতে হবে বাই দা আর্টারিয়াল ফোর্সে পর হিমোস্ট্যাটিক ক্ল্যাম্প। মাল্টিপল ক্ল্যাম্প দিয়ে ফোর স্কিনকে প্রথমে টেনে ধরে রাখতে হয়, টেনে ধরে এক্সটেন্ড করতে হয়, গ্ল্যান্স থেকে বাইরে নিয়ে আসতে হয়। দেন স্কিন ইজ কাট অন দ্য আপার সাইড। এই যে উপর দিকে স্কিন কাটবো বাই ইউজিং এ সিজার অর স্কালপেল। সিজার বা স্কালপেল দিয়ে স্কিনটাকে উপর দিকে এরকম কেটে নিব। দেন দ্য এক্সেস ফোরস্কিন ইজ রিমুভ সার্কুলারলি। সার্কুলারলি এক্সেস ফোরস্কিনকে রিমুভ করা হয়। রিমুভ করার পরে আমরা এখানে স্টিচ দিয়ে দিব। The cut edge is sewn with disposable stitches. স্টিচ দিয়ে নিতে হবে, তারপরে এই যে এখানে স্টিচ দেওয়া হলো। সো হয়ে গেল সার্কামসিশন। সার্কামসিশনের রিস্ক কি? কোনো রিস্ক আছে? আছে, কিছু রিস্ক আছে। যেমন ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে এই সাইটের মাঝে, পেইন হতে পারে যেহেতু কাটা হয়েছে, এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিসে স্টেনোসিস হতে পারে যাকে বলে মিটাল স্টেনোসিস, পেনিসে ইনজুরি হতে পারে। পেনিসে যাতে ইনজুরি না হয় এই কারণে ফরেন কান্ট্রিতে তারা কিছু মেটালিক বা প্লাস্টিক ডিভাইস ইউজ করে। আমাদের দেশে এই ডিভাইসগুলো সাধারণত ইউজ করা হয় না। আমরা এরকম ক্ল্যাম্প ইউজ করব এবং সতর্কতার সাথে আমরা সেই সার্কামসিশনের কাজ করব, তাহলে পেনিসে ইনজুরি হবে না। না, আমরা স্ক্রোটামে চলে আসলাম। হিয়ার ইজ দ্য স্ক্রোটাম। It is an outpouching of the lower part of anterior abdominal wall. Anterior abdominal wall এরই outpouching. And it is situated posterior inferior to the penis. তাহলে পেনিসের posterior inferiorly থাকে স্ক্রোটাম। স্ক্রোটামের ভিতরে থাকে
testis, epididymis, and lower part of the spermatic cord. And scrotum is homologous to labia majora. দুজন একই জায়গা থেকে ডেভেলপ করে, এই জন্য দে আর হোমোলোগাস। এক্সটার্নাল ফিচারে আমরা দেখব স্ক্রোটামে দুটো হাফ আছে, দিস ইজ রাইট হাফ, লেফট হাফ, এবং দুই হাফ মিড লাইনে ফিউশন হয়। ফিউশন লাইন বরাবর একটা রেফি পাওয়া যায়, মিডিয়ান রেফি বলে, এই সেই মিডিয়ান রেফি। স্কিন অফ দ্য স্ক্রোটাম ইজ রুগোস, কোচকানো থাকে, এন্ড ডার্ক ইন কালার উইথ হেয়ার। Left half of the scrotum slightly lower এ থাকে, because left testis lies a bit lower than the right testis. এই জন্য স্ক্রোটামেরও লেফট হাফ একটু নিচে থাকে। স্ক্রোটামের ওয়ালে আমরা মাল্টিপল লেয়ার পাবো। সবার বাইরে থাকে স্কিন, স্কিনের নিচে থাকে সুপারফিশিয়াল ফাসা। এই সুপারফিশিয়াল ফাসাতে ফেটি লেয়ার ইজ রিপ্লেসড বাই এ মাসল, স্মুথ মাসল, ইট ইজ কল্ড ডার্টাস মাসল। সুপারফিশিয়াল ফাসার ঠিক নিচে আমরা অ্যাবডোমেনের তিনটা লেয়ার পাবো। এক্সটার্নাল অবলিক নামে অ্যাবডোমেনে একটা মাসল থাকে, তার একটা অ্যাপোনিউরোসিস ছিল, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। সেই অ্যাপোনিউরোসিস স্ক্রোটামেও পাবো, এখানে তার নাম হবে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। দেন ইন্টারনাল অবলিক নামে একটা মাসল ছিল, তার অ্যাপোনিউরোসিস হচ্ছে ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। তারও আমরা একটা ফাসা পাবো, তা রিপ্রেজেন্ট করে, এটাকে বলে ক্রিমেস্টারিক ফাসা এন্ড মাসল। দেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস নামে অ্যাবডোমিনাল ওয়ালে একটা মাসল থাকে, তার কোনো প্রতিনিধি স্ক্রোটামের ওয়ালে থাকে না। তার ভিতরে থাকে ফাসা ট্রান্সভার্সালিস। ফাসা ট্রান্সভার্সালিস স্ক্রোটামে এক্সটেন্ড করে অ্যাজ ইন্টারনাল স্পারমাটিক ফাসা। আর সবার ভিতরের দিকে থাকে প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস। সো এই 6 লেয়ার মিলে স্ক্রোটাম ফর্ম করে। স্ক্রোটামের নার্ভ সাপ্লাই কি হয়? এন্টেরিয়র পার্ট অফ দি স্ক্রোটামে নার্ভ সাপ্লাই দেয় ইলিও ইঙ্গুইনাল নার্ভ এন্ড জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। এখানকার ডার্মাটোম হচ্ছে নাম্বার 1। পোস্টেরিয়র পার্ট অফ দি স্ক্রোটামে সেন্সরি সাপ্লাই দিবে আবারও দুটো নার্ভ, একটা হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই, এটা দেয় ল্যাটারাল পার্টে, আর মিডলাইনে সাপ্লাই দিবে পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ। এখানকার ডার্মাটোম হচ্ছে সেক্রাল 3। সুতরাং আমরা স্ক্রোটামে দুটো ডার্মাটোম পাই, নাম্বার 1 সেক্রাল 3। নাও স্ক্রোটামের ডেভেলপমেন্ট। স্ক্রোটাম বাইল্যাটারালি ডেভেলপ করে, দেন মিডলাইনে ফিউশন করে। কোথা থেকে ডেভেলপ করে? সে ডেভেলপ করে লেবিও স্ক্রোটাল অর জেনিটাল সোয়েলিং থেকে। এখানে একটু মনে রাখার জন্য বলি, জেনিটাল রিচ থেকে গোনাড ডেভেলপ করে, এর অন্য নাম গোনাডাল রিচ। জেনিটাল টিউবারকল থেকে পিনিস এবং ক্লাইটোরিস ডেভেলপ করে, আর জেনিটাল সোয়েলিং থেকে ডেভেলপ করে ইন কেস অফ মেল স্ক্রোটাম, ইন কেস অফ ফিমেল লেবিয়া মেজোরা। এই জন্য এর নাম জেনিটাল সোয়েলিং অর লেবিও স্ক্রোটাল সোয়েলিং। স্ক্রোটাম রিলেটেড কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো। এক হচ্ছে স্ক্রোটামে ইডিমা হতে পারে, কারণ স্ক্রোটামের স্কিন খুব ল্যাক্স থাকে এবং ডিপেন্ডেন্ট পজিশনে থাকে। স্ক্রোটামে প্রচুর সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যে কারণে স্ক্রোটামে সিবাসিয়াস সিস্ট হতে পারে। স্ক্রোটাম অনেক সময় সোয়েলিং হয়, এনলার্জমেন্ট হয় ডিউ টু অ্যাকুমুলেশন অফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইন দ্য স্ক্রোটাল ওয়াল। এটা হয় সাধারণত মাইক্রোফাইলেরিয়া দিয়ে, যখন লিম্ফ ভেসেল অবস্ট্রাকশন হয় বা ব্লক হয়। এটা হচ্ছে এলিফেন্টিয়াসিস বলে এই রোগটাকে। তো এলিফেন্টিয়াসিস লোয়ার লিম্বে হয়, আবার স্ক্রোটামকেও ইনভলভ করতে পারে, তখন সেটাকে বলে স্ক্রোটাল এলিফেন্টিয়াসিস। স্ক্রোটামে যদি আমরা কোনো সার্জিক্যাল প্রসিডিউর করতে চাই, তখন অ্যানেস্থেসিয়া দিতে হয়। এখন আমাদের যদি ইচ্ছা হয় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিব, তখন আমরা দেখব স্ক্রোটামের ডার্মাটোম হচ্ছে নাম্বার 1 সেক্রাল 3। নাম্বার 1 অনেক উপরে, সেক্রাল 3 অনেক নিচে। সুতরাং এই দুই সেগমেন্টকে একসাথে অ্যানেস্থেসিয়া দেওয়া খুব মুশকিল। এই জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গিভ স্পাইনাল অ্যানেস্থেসিয়া ফর দ্য স্ক্রোটাম কমপ্লিটলি। তার চেয়ে বরং স্ক্রোটামের দুই জায়গাতে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দেওয়া যেতে পারে। দুই জায়গাতে ইনজেকশন দিয়ে আমরা দুটো এরিয়াতে
আমরা ব্লক দিব, তাহলেই কিন্তু স্ক্রোটাম ব্লক হবে, অ্যানেস্থেসিয়া হবে, কিন্তু স্পাইনাল দিতে পারবো না। আমরা জানি স্ক্রোটাম ডেভেলপ করে বাইলেটারালি ফ্রম দা লেবিওস্ক্রোটাল সুয়েলিং অর জেনিটাল সুয়েলিং, এবং মিডলাইনে ফিউশন হয়। যদি মিডলাইনে ফিউশন না হয় তখন স্ক্রোটামকে ভেজাইনার মতো দেখাবে এবং তখন হার্মাফ্রোডাইটিজম ডেভেলপ করবে। এটাকে বলে মেল সিউডো হার্মাফ্রোডাইটিজম। ফাইনালি, কি কি মেকানিজম আছে টু রিডিউস ইন্ট্রাস্ক্রোটাল টেম্পারেচার, সেটা আমরা একটু দেখে শেষ করব। Absence of fat in the subcutaneous layer, that is superficial fascia of the scrotum. Scrotum এর superficial fascia তে কোনো fat থাকে না. It is replaced by dartos muscle. This is a mechanism to reduce intrascrotal temperature. Then counter current heat exchange mechanism between testicular artery and pampiniform plexus of vein. এটা আরেকটা mechanism. আর আর স্ক্রোটামে প্রচুর সোয়েট গ্ল্যান্ড থাকে, সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েটিং হয়, সেগুলো ইভাপোরেশন হয়, মেকানিজমটাকে বলে পার্সপিরেশন। পার্সপিরেশনের সময় লেটেন্ট হিট মানে সুপ্ত তাপ নিয়ে যায়, যে কারণে হিট রিডিউস হয়। এই তিন মেকানিজমের মাধ্যমে স্ক্রোটামে টেম্পারেচার রিডাকশন হয়। So that is all about the today's video from my side. Thank you very much. Take care.